নমস্কার, আমি চিরঞ্জন টিএসএনএন নিউজ আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি এমন এক ব্যক্তির সাথে যিনি তার নিজের জীবনের বেশি অংশই কিন্তু সমাজ সেবায় দিয়ে দিয়েছেন এবং এখন দিচ্ছেন বিভিন্ন জায়গাতে। যখন কুম্ভ হলো, কুম্ভেতে প্রচুর লোককে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন যারা যেতে পারে না। প্রয়াগ সেখানেও ছট পুজো থেকে শুরু করে দুর্গাপুজো, কালী পুজো এবং মানুষের দুঃখ কষ্ট, বিয়ে এবং তার সঙ্গে ব্লাড ডোনেশন ক্যাম্প সবকিছুই। আমরা প্রথমে তার পরিচয় নিয়ে নেব, তার সঙ্গে কথা বলবো। পুরো পশ্চিমবাংলা মানুষকে নমস্কার। আমার কথা হচ্ছে যে আসানসোল যে বিধানসভা, শুধু আসানসোল না, বীরভূম বলি, পুরুলিয়া বলি, বাঁকুড়া বলি, সব জায়গাতেই কিন্তু সমাজ সেবার ক্ষেত্রে আপনার একটা নাম উঠে আসছে এবং এইরকম মানসিকতা আপনার কেন এলো? দেখুন, এটা বলে 1993 সালে 12 জানুয়ারি 1993 সালে আমি যখন কাজ শুরু করি, তখন একটা আমি মাত্র 200 টাকা পেয়েছিলাম সে কাজে। 1993 সালে টাকাটা পেয়েছিলাম। তখন একটা বৃদ্ধ মা এসে বলল যে আমার মেয়ে বিয়ে আছে। তো উনি তখন বাজে আমার মনে হচ্ছে কি 4:30 বিকাল দিকে এরকম সময় হবে। তো এই 200 টাকা যে প্রথম পেয়েছিলাম আমি, ওটা ওনাকে দিয়ে দিলাম কি এটা আপনি নিয়ে যান, আর এটা আপনি। ওখান থেকে আমার সমাজ সেবা শুরু হচ্ছে। এটা আমি আমার মা বাবা আশীর্বাদে, গুরুজনের আশীর্বাদে, আমরা খুব কষ্ট করে মানুষ হয়েছি, খুব কষ্ট। মানে এই কষ্ট মানে কি বলবো, মানে বলা যায় না মুখ থেকে, মানে ব্যয় করা যায় না যাকে বলে। তো মা বাবা, আমরা যা কষ্ট করে এসেছি মা বাবার আশীর্বাদে। মা বাবা সবসময় বলতেন কি যদি আপনি 100 টাকা কামাও তো 10 টাকা সমাজকে দেওয়ার সবসময় চেষ্টা করবে, সমাজে ভালো জন্যে। আর মানুষ তার কষ্ট মধ্যে ওখানে দাঁড়ানোর সবসময় চেষ্টা করবে। কিন্তু মা বাবা আশীর্বাদ, গুরুজন আশীর্বাদে সমাজ সেবা কাজ শুরু করলাম। এখনো পর্যন্ত কি কি কাজ করেছেন যেখানে এত মানুষ আপনার এখানে এসে পৌঁছয়, আসে, আপনার দরজায় আসে, কেউ ফিরে যায় না? দেখুন, আজকে আপনি দেখবেন 48 ইয়ার্স হয়ে গেল এই বছর আমরা করলাম কালনা প্রভু ছটঘাট। তার আগে আমার দাদা করতেন। এটা শুরু হয়েছে 1978 থেকে। তখন আমরা ছোট ছিলাম, ওখান থেকে শুরু হয়। আপনি দেখবেন তারপরে 93 থেকে আস্তে 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 করে আমরা চলে আসলাম। 2 বছর মানে 2000 সালে পরে খুব সক্রিয়ভাবে আমরা সমাজের মধ্যে উঠে পড়ে লাগলাম। আমার যা আয় আসতো, কারই অসুবিধা হোক, কারো মেয়ের বিয়ে আছে, কোনো আমাদের মা বোনদের দরকার আছে, খাতা বুক নেই, পড়াশোনা সামগ্রী যেটা লাগে, কারো বাবা অসুস্থ আছে, কারো অনেক এরকম মানুষ এসছে আপনি দেখবেন যে তাদের পরিবার চালাতে এরকম নানা রকম প্রবলেম। আজকে এখন 5,000-7,000 টাকা রোজগার করছেন উনি, তার মধ্যে 5 জন ফ্যামিলি। তো আপনি রাখুন কি ওনার মা আছেন, বাবা, তার একটা মেডিসিন আছে, তারপরে খাওয়া দাওয়া আছে, তার ইলেকট্রিসিটি বিল আছে, তার বাচ্চাকে পড়াশোনা আছে, এরকম প্রচুর লোক। আমি অন ক্যামেরা বলছি না, অফ ক্যামেরা তো প্রচুর এরকম আমাদের ছোট ভাই বোনরা আছে, তাকে অনেক দিকটা সংকল্প চালাচ্ছি। তো এখানে কোনো মানুষ আমার নলেজে আসে, অনেক সময় এরকম থাকে যে আমি নেই, ফিরে চলে যায়, কিন্তু ওখানে এন্ট্রি থাকে, তাকে আমরা সম্পর্ক করিনি কি অসুবিধা এসছে। তো আগে থেকে সব ব্যবস্থা। তো আপনি এখানে আপনি দেখবেন আসানসোলে ভারতবর্ষে কি পশ্চিমবাংলা পুরো বিশ্ব জুড়ে আছে। সবাই যখন ছট পুজো হয় তখন এখানে ফ্যামিলি আছে শিল্পাঞ্চলে, কেউ পুনে, কেউ বম্বে আছে, কেউ রাজস্থান আছে,
দিল্লি আছে, নয়ডা আছে, আপনি অনেক জায়গা থেকে এখানে ছট পুজোতে আসি এই জন্যে যে প্রভু ছটঘাটে যাব, ওখানে যা দৃশ্য, যেগুলো মনোরম দৃশ্য, যে ভালোবাসা, যেভাবে ছট পূজা আমরা যেভাবে কাজ করি, মানে আন্তরিক মন থেকে 1 মাস নিজের সমস্ত কিছু ছেড়ে ছেড়ে দিয়ে ওর মধ্যে একদম পুরোটা প্রাণ দিয়ে। কিন্তু দাদা আমি বলছি গোটা এলাকা আপনি ঘুরেছেন, আপনার কাছে গোটা এলাকার থেকে মানুষরাও আসছে, সত্যিকারের মানুষের কি কি কষ্ট কি কি সমস্যা রয়েছে এখন পর্যন্ত আপনি যা বুঝতে পারছেন? দেখুন, মানুষের প্রচুর সমস্যা। প্রথম সব থেকে সমস্যা হচ্ছে কি, মানুষের রোজগার নেই, প্রথম ফার্স্ট। হেলথের পজিশন, মানে মেডিকেল ভালোভাবে ট্রিটমেন্ট নেই, মানুষ ট্রিটমেন্ট পাচ্ছে না। রোজগার, তারপরে হচ্ছে শিক্ষা ভালো নেই, শিক্ষা যেভাবে আছে, রাস্তাঘাট ভালো নেই, জলের এখন রিসেন্ট একটু ঠিক হয়েছে, জলের খুব ক্রাইসিস। যেরকম সময় ছিল কি সব জায়গা এনএইচ কেউ জাম করে দিচ্ছে কোনো, তো নানা রকম ঘর বাড়ি ঠিকভাবে নেই। আজকে যেভাবে ছিল এখানে, যেভাবে রাখুন কি মানুষে পরিবার চলছে না, তো ঘর বাড়ি কোথা দিয়ে করবে মানুষ? আমি অনেক অঞ্চলে গেছি যেখানে দেখেছি কি বাচ্চা 2 মাস 3 মাসে বাচ্চা নিয়ে কোলে বসে রয়েছে মা, তো এখান থেকে জল পড়ছে, টালি থেকে পড়ছে, বিচালি লাগানো আছে, জল পড়ছে। কি কষ্ট, সারা রাত ওই দুটা বাচ্চাকে, বৃদ্ধা মাকে নিয়ে নিজে নিয়ে এক কোনাতে বসে রয়েছে, জল পড়ছে, সারা রাত বসে রয়েছে। তারপরে সকালবেলা কাজে যেতে হবে, ওই ছোট বাচ্চাকে নিয়ে কাজে যাওয়া, এত কষ্ট আছে শিল্পাঞ্চল। শুধু বড় বড় কথা আছে কিন্তু খুব কষ্ট আছে, সব রকম প্রবলেম আছে। মানে চিহ্নিত করে ওনারা কাজ দেন, সঠিক মানুষ কাজ পাচ্ছে না। তো আমি বলছি এই তো ধরুন প্রচুর বড় বড় ব্যবসায়ী আছে, প্রচুর মানুষের কাছে টাকা আছে, প্রচুর মানুষের কাছে ধন দৌলত সবকিছু আছে, সবাই কিন্তু এইগুলো তাদের চোখে পড়ে না আর তাদের কাছে পৌঁছয় না। কিন্তু দেখা যায় যে যাদের তিরপল দরকার আপনি তিরপল দিচ্ছেন, যাদের শাড়ি দরকার তাদের শাড়ি দিচ্ছেন, যারা আপনার কাছে আসছে পড়াশোনার জন্য তাদের আপনি বইপত্র সবই দিচ্ছেন। ব্যাপারটা দাঁড়াচ্ছে যে মানুষ আপনার কাছে এলে কিন্তু ভাবছে যে না আমি এখান থেকে ফিরে যাব না। কতদিন এইভাবে চালাবেন এটাকে? এটা ভালো আপনি প্রশ্ন করলেন। আপনাকে বলি, কোভিড করোনা কালে আপনি দেখবেন আমি একটা হেল্পলাইন নম্বর জারি করেছিলাম। করোনা কালে 2টো হেল্পলাইন নম্বর জারি করেছিলাম, 100 টিম। আপনি বিশ্বাস করুন 7 মাস কন্টিনিউসলি এই প্রোগ্রামটা চালিয়েছে। এক মাস আমরা সবাইকে, এরকমই মানুষ ছিল, মানে আমাদের বৃদ্ধা মা বোন ছিলেন আর বয়স্ক লোক ছিলেন, তো ওনার কাছে গেছি, মানে 3 দিন ধরে খাবার খাননি। বাড়িতে আমার কাছে খবর আসলো, আমার টিমের কাছে, টিম নিয়ে গেছি, লোককে আমি নিজে গেছি, ওনাদেরকে 30 দিনে সামগ্রী পুরো মানে বাড়িতে, মানে রাশনে যা সামগ্রী লাগে, খাদ্য সামগ্রী পুরো 30 দিনে পুরো লিস্টিং করে অনেকটা দেওয়া হয়েছে। এরকম লাখো লাখো মানুষের কাছে আমি পৌঁছে দিয়েছি। শুধু আপনি বিশ্বাস করবেন 3 শিফটে আমার চলতো, 30 জন করে শুধু প্যাকিং এখানে কাজ চলতো আমার ওই বাউন্ডারি ওয়ালে। আর 12টা এক সাইডে আমি কন্টিনিউসলি 7 মাস পুরো টোটো এগুলো করে সব জায়গা পুরো লাখো লোকের কাছে আমরা পৌঁছতে পেরেছি। রেলপার অঞ্চল বলুন, মানে পুরো শিল্পাঞ্চল জুড়ে। ইম্প্যাক্ট এটাও আছে, আপনি বিশ্বাস করবেন না, পূর্ব ওদিক ওই সাইডটা, যেরকম আপনার পানাগড় ওই পাশটা, ওদিকেও পাঠানো হয়েছে সামগ্রী। যার কষ্ট ছিল, আমাদের হেল্পলাইন নম্বর ফোন আসতো, 24 ঘন্টা হেল্পলাইন নম্বর চলতো, যেখান থেকে ইনফরমেশন আমরা পাঠিয়ে দিতাম, জিনিসকে মানুষ বাঁচুক। মেডিসিন দিয়েছি 72 অন রেকর্ড আছে, আপনি দেখবেন 72 গভর্নমেন্ট, যেরকম রেলওয়ে স্টেশন, আপনার কোর্ট, আপনার রাখুন হসপিটাল, আপনার রাখুন কলেজ, আপনার সমস্ত যেরকম দপ্তর, ডিআরএম অফিস, যত মন্দির, 72 আমরা চিহ্নিত করে স্যানিটাইজ করেছি। পুরো টিম, ওটা আলাদা টিম, ওটা ওই টিম মোটামুটি 20 জনের টিম থাকতো, সারাদিন সকাল থেকে নিয়ে এইটাই 8 ঘন্টা ওটা পুরোটা অঞ্চলে, পুরো শিল্পাঞ্চল আমরা করেছি। আর যত স্টেশন আছে, স্টেশন মাস্টার গুলো সবাই দেখেছি। এই যার সাথে আমরা কথা বলছি তিনি একটা সময় কিন্তু রাজনীতিতেও ছিলেন, তারপরে মানুষের সেবায় নিযুক্ত হওয়ার জন্য রাজনীতি থেকে একটু দূরে গিয়েছিলেন, আবার শীঘ্রই তিনি কিন্তু বিরোধী দলে যোগদান করেছেন, মঞ্চেও এসেছিলেন। আমাদের একটা প্রশ্ন, মানুষের সেবা করছেন, প্রচুর মানুষের মতো যোগাযোগ হয়ে গেছে, এখন আপনি রাজনীতিতে এলেন এবং এই রাজনীতিতে এসেও কি মানুষের সেবার জন্যই রাজনীতি করবেন? দেখুন, আপনি একটা কথা বললেন, কুম্ভ বিষয়টা আপনাকে বলি।
কুম্ভতে যখন আপনি দেখবেন যে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল কুম্ভতে, এত তো কোটি কোটি মানুষ যাচ্ছে 144 বছর, আমরা জানি না আমরা এই পৃথিবীতে থাকতে পারবো। আপনি বিশ্বাস করুন, কুম্ভ যখন শুরু হলো, অনেক আমাদের মা, বয়স্ক লোক, বোন এসছে আমাদের কুম্ভ নিয়েছিল। তার সাধারণ নেই, তার কাছে পয়সা নেই, ট্রেন টিকিট পাচ্ছিল না, একটু মানুষ যাচ্ছে, ফ্লাইটও খুব ছিল, মানে খুব কষ্টের মধ্যে, বাইরেও যাওয়া সম্ভব নেই, এত ট্রাফিক ছিল, 30 কিলোমিটার, প্রচুর, পুরো ভারতকে বিশ্ব থেকে লোক কুম্ভতে এসছে। এবার আপনি দেখুন, আপনি দেখবেন, ডেটটা নোট ডাউন করবেন, 29 তারিখ এরকম কিছু ঘটনাটা ঘটেছে, 29 জানুয়ারি। আমি কিন্তু ফেব্রুয়ারিতে একটা লাইভ মা ঘাগরবুড়ি মন্দিরে গিয়ে ওখান থেকে লাইভ করলাম, যেহেতু মানে কুম্ভটা আমি দেখলাম একটা ঠাকুরের প্রতি আমাকে একটা মানে ইঙ্গিত করে দেয়, একটা এটা করছি। তো আমি দেখলাম কি একটা কুম্ভ আর ভবিষ্যতে পৃথিবীতে আর হবে না, পাওয়া যাবে না মানুষ কাছে। আমি ওখানে প্ল্যানিং করে 2050 মা বোন সবাইকে কুম্ভ নিয়ে গেছি। 27 বাস ছিল, 27 সেই বাসটা অনেক প্রবলেম, এখানে বুক করেছিলাম, সেটা ক্যান্সেল হয়ে গেল। আমি নদিয়া, আপনার এদিকে নবদ্বীপ, ওদিকে হালদিয়া, ক্যালকাটা, বাস ব্যবস্থা করে 27 খানা বাস, এসি বাস, লাক্সারিয়াস বাস, আর 50টা উপর, বেশি হয়ে বেশি 4 হুইলার দিয়ে আমি পুরোটা, তার সঙ্গে 3 দিন আমি এখানে অনুষ্ঠান করেছিলাম, যজ্ঞ করেছিলাম, হবন করেছিলাম। তারপরে আপনার মায়ের মানে 2 টাইমে পুজো হতো, আরতি হতো, ভান্ডারা হতো 3 দিনে। তারপরে মেডিকেল পুরো টিমকে নিয়ে পুরো চেক আপ করিয়েছিলাম, কারো কোনো প্রবলেম নয়, হেলথ চেক আপ সমস্ত রকম। ওর মধ্যে আপনাকে বলি, ঠাকুর আছে, মা আছে, সামনে ভোলে বাবা আছে, এরকম মা আমাদের এরকমই ছিলেন, বয়স্ক মারা। 100 উপর ডক্টর লিখে দিল, 450 প্লাস সুগার, 400 প্লাস সুগার, নিয়ে যাওয়া যাবে না। আমার কাছে এসছেন, তো বললেন কি করা যাবে, আমি মাকে প্রণাম করে বললেন চলিয়ে आप चलिए, जो होगा ईश्वर, মা है, মা ঘাগরবুড়ি है, আশীর্বাদ সে চপতে সবাইকে বিশ্বাস করে নিয়ে চলে গেলাম। খুশি খুশি যে ওখান থেকে স্নান করে ওনারা চলে আসলেন, স্পেশালি আমার সঙ্গে সবাই এসে দেখা করলেন যে আমরা বাবু আপনার জন্য, আপকে লিয়ে हम অনেক ধন্যবাদ। আমরা না না 5 মিনিট বললাম, আপনারা আপনার আশীর্বাদ করুন। তো আপনি দেখুন, একটা ঠাকুর, ভগবান, ঈশ্বর ছাড়া এটা কোনোদিন সম্ভব ছিল না। 2050 জনকে ভারতবর্ষে অনেক জায়গায় নিয়ে গেছে, 10 জন, 50 জন, 100, 200 মিলে নিয়ে গেছে, কিন্তু এত সিস্টেমেটিক 3 দিন পুজো পাঠ, তারপরে পুরো রাস্তাতে মেডিসিন নিয়ে গেছিল, পুরো খাওয়া দাওয়া ব্যবস্থা নিয়ে গেছিলেন, ওখানে খাওয়া দাওয়া ব্যবস্থা, জলের ব্যবস্থা, কারো আচ্ছা, তারপরে কি অ্যাম্বুলেন্স নিয়ে গেছিলাম, ডক্টর নিয়ে গেছিলাম, কি কারোর রাস্তা একটা নট আ সিঙ্গল কোন রকম ঠাকুর মায়ের, গঙ্গা মায়ের কৃপাতে কোন রকম কোনো ঘটনা ঘটনা কিচ্ছু হয়, যেহেতু মনটা পরিষ্কার ছিল আর ওনাদের আস্থা ছিল। আমার আস্থা ভগবানের প্রতি থাকে, ঠাকুর নিয়ে সবসময় ভগবানকে ডাকে, ভগবানের কৃপাতে এটা কাজ হয়েছে। তাহলে আজকে যে রাজনীতিতে এসছেন এবং মানুষ যে দেখলো 2-1 দিন আগে টিভিতে, পেপারে, এই যে মানুষগুলো আপনার কাছে বারবার আসে, তাদের কাছে আর চেনানোর দরকার নেই যে কৃষ্ণা প্রসাদ বিজেপিতে এলো বা কৃষ্ণা প্রসাদ রাজনীতি করলো, তাই তো? দেখুন, সবাই বলছে যে জয়েনিং করলাম, যোগদান, আমি বিজেপি কিন্তু ছাড়িনি, আমি সক্রিয়ভাবে ছিলাম না, কিন্তু আমি সামাজিক সবসময় কাজ করেছি। আপনি দেখবেন যে 2021-এ আমি যোগদান দিয়েছিলাম আপনার তারাপীঠে, 9 ফেব্রুয়ারি 2021। ওখানে আপনার যাত্রা ছিল, রথ যাত্রা ওখান থেকে শুরু হয়েছিল। আমাদের মাননীয় ওখানকার সমস্ত 16টা মন্ত্রী ছিলেন, আর ওখানে বিশেষ দিলীপ ঘোষ সাহেব ছিলেন, আমাদের সমস্ত, ওখানে আমি জয়েনিংটা করেছিলাম। আমাদের আদরণীয় মাননীয় নড্ডাজি ছিলেন, জয়প্রকাশ নড্ডাজি ছিলেন, মঞ্চে ছিলেন, আর দিলীপ ঘোষ, আমার আদরণীয় মাননীয় দিলীপ ঘোষ সাহেব আমাকে জয়েনিংটা করিয়েছিলেন। ওখান থেকে যেটা হয়েছে, কিন্তু আমি যা সিচুয়েশন চলছিল, যেভাবে পশ্চিমবাংলাতে টিএমসি আসার পর 2 মে চলে এসেছিল 2021, তারপরে নানা রকম ঘটনাক্রম ঘটেছে, অনেক হ্যারেস করেছে, ফলস কেস দিয়েছে, ঘর ভাঙাভাঙি করেছে, অনেক রকম প্রবলেম ক্রিয়েট করেছে। এটা আমি ছেড়ে চলে গেলেন কিংবা ছিলাম না, আমি ছিলাম,
কিন্তু সক্রিয়ভাবে সক্রিয়ভাবে ছিলেন। ছিলেন। কিন্তু এই যে কাজগুলো করছেন, ধরুন এই মানুষের জন্য যদি ধরে কাজ করছেন, কোথাও কোনো বাধা আসছে না বা কোথাও কোনো ডিস্টারবেন্স ফিল প্রচুর করছেন? বাধা। আমি সমাজ সেবা কাজ করেছি কি বাধা আসেনি? প্রচুর। আমার পুরো বিজনেস বন্ধ করে দিলেন এনারা। যখন থেকে বিজেপি আমি জয়েন করেছি তখন তারপরে তো আমার বিজনেস বন্ধ করে দিলেন। পশ্চিমবঙ্গে কাজ করতাম 1200 লোক এফেক্ট হয়েছে। আর যদি ভারতবর্ষে আমার চারদিকে কাজ না থাকতো তাহলে তো আমাদের অসুবিধা হয়ে যেত। 2021 পর্যন্ত আমার টোটালি বিজনেস এখানে পশ্চিমবাংলায় জিরো করে দিলাম। আমি রিয়েল এস্টেটও কাজ করি আর ভারতবর্ষে সব কোনাতে কাজ করি। তো আমার ওদিকে কাজ আছে, তো আমাদের পুরো সংস্থাটা বেঁচে আছে, নাহলে এরা তো অনেক এফেক্ট করেছে। তো এই আবার নতুন করে মানুষ দেখছে, মানুষ জানছে এবং একটা সময় আসছে, বেশি দিন কিন্তু নেই আর, নির্বাচন খুব সামনে, আবার এসআইআরও চালু হয়ে গেছে, সেই জায়গায় আপনাকে এইভাবে দেখছে, আবার তো ডিস্টারবেন্স আসতে পারে, আবার তো প্রবলেম ক্রিয়েট হতে পারে। আসছে, এসেছে, সেটা আপনারা এখন বলছি না। অলরেডি 28 তারিখে চিঠি হয়ে গেছে, না হওয়ার নেই। 29 তারিখ আমি সক্রিয়ভাবে আসবো। আপনি দেখেছেন কি সভা হয়েছে, এটা রাখুন, পরিবর্তন সংকল্প এটা ছিল যাত্রা। আপনার আমাদের রাজ্যের আদরণীয় রাজ্য প্রেসিডেন্ট মহাশয় এসেছিলেন। আপনি দেখুন কি যেভাবে অনেক প্রবলেম ক্রিয়েট হয়েছে, না হওয়া নেই। পুরো অঞ্চলে আমি গিয়েছিলাম, সকাল থেকে ঘুরছিলাম, তাদের অনেক রকম ধমকানো চমকানো হয়েছে, কিন্তু মানুষ খুব এটাই আমি বলছি, মানুষের কাছে যে খবর পৌঁছাচ্ছে আপনাকে হ্যারাস করা হচ্ছে, সেই মানুষগুলো আপনি যখন যাচ্ছেন কিরকম দেখছেন? দেখুন, মানুষ খুব খুশি আছে। আমি মানে সব জায়গায় যাচ্ছি, ওনারা বলছে কি একটা ভালো মন্দির করে দাও, কুয়ো করে দাও, জলের ব্যবস্থা নেই, আমাদের পড়াশোনার ব্যবস্থা নেই, আমাদের ঠিকভাবে সংসার চলছে না। সব জায়গায় গেছি, প্রবলেমগুলো হচ্ছে, নানা রকম প্রবলেম। যখন পর্যন্ত 26-এ গভর্নমেন্ট আসার পর পশ্চিমবাংলা আলাদা রকম। এই পশ্চিমবাংলা মানে মানুষের যেটা চিন্তাধারা, মানুষ চাইছে তৃণমূলকে যেভাবে বিসর্জন দিয়ে দেওয়া, আর মানুষ পাচ্ছে না। মানুষ মানে ফেডার কি সকাল থেকে উঠে ভাবছে কি ভাই কিভাবে তাড়াতাড়ি একটা 2026-এর জন্য চুনাव আসুক, কোন রকম এখান থেকে পশ্চিমবাংলাতে টিএমসি চলে যায়। মানুষ যেভাবে মানে আপনার কি বলবো, কাছে তো যে দেখছি কষ্টগুলো, মানুষ খুব যেভাবে আপনাকে মানুষ দেখেছে বা আপনাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াও দেখেছে, আপনি কিন্তু হিন্দুদের জন্য যেমন কাজ করেছেন, মুসলিমদের জন্য সেরকম কাজ করেছেন এবং করেন। তো সেই জায়গাতে কোনো বিভাজন আপনার মধ্যে নেই না। দেখবেন, আমি সবসময় দেখবেন ওনাদের ঈদ আসলে ওনারা আসেন, আমি সব মানে আমার কাছে যে আসে কি ঈদ হে বাবু ইসমে করনা, আমি সবারই জন্য করি। কোভিডের মধ্যে পুরো রেলপাড়া অঞ্চলে আপনি দেখবেন ওখানকার মানুষ দেখেছে যে প্রত্যেক বাড়িতে কোভিড, সবাই কেউ বেরোচ্ছে না কোভিডের মধ্যে, তখন আমি পুরো অঞ্চলে কোভিড নিজে পুরোটা গেছি, টিম তো তৈরি করতো, আমি যে প্রত্যেক স্পটে যেয়ে দিতাম। তো মানুষ, এটা বলবো না রেল পার সমস্ত মানুষ ভালোবাসে, ওনাদের জন্য করেছি। ওনারা তো আজ বলেন कि आपका भैया जब समय आएगा तो हम लोग आपके लिए खड़ा है, এটা বলে অফ ক্যামেরা বলে, কিন্তু ওনারা 26-এ বলতে ওনারা দেখাবে। দল যদি আপনাকে দায়িত্ব দেয় এবং একটা বিধানসভার দায়িত্ব দেয়, মানে দায়িত্ব মানে আপনি বুঝতেই পাচ্ছেন কিরকম দায়িত্ব, কিভাবে মেনটেন করবেন? দেখুন, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে দল আগে সব থেকে ব্যাপার হচ্ছে 60টা সিট, যেটা শিল্পাঞ্চলের 7খানা সিট, ক্যান্ডিডেট যে কেউ হোক, একটা দল ঠিক করবে। পার্টি একটা মানে বিশ্ব সব থেকে বড় পার্টি ভারতীয় জনতা পার্টি, দল এটা ঠিক করবে কাকে ক্যান্ডিডেট করবে কাকে করবে না। আমাকে যেখানে ওনারা দায়িত্ব দেবেন, আমি একটা সাধারণ কর্মী হিসাবে আমি সব সময় এগ্রি আছি। 24 ঘন্টার মধ্যে যেটুকু 5-6 ঘন্টা ঘুমানো, 1 ঘন্টা পুজো পাঠ করা, তারপরে 16, 17, 18 ঘন্টা আমি সামাজিক উন্নয়নে সবসময় দিয়েছি, আর সক্রিয়ভাবে আর আমি অ্যাক্টিভ হয়ে কাজ করবো। যেহেতু একটা প্ল্যাটফর্ম দরকার আছে, প্ল্যাটফর্ম এদের দরকার আছে, যে কোনো যদি কাজ করেন একটা দরকার এই জন্য আছে। আজকে কোনো ভাবে আমাদের কোনো স্কুল করতে হয়, কোনো আপনি আপনকে রোজগার দেওয়ার জন্য, কাউকে হসপিটালে এডমিট করার জন্য, কাউকে আপনকে প্রশাসনিক ভাবে কোনো রকম দরকার আছে, তার সেই জায়গাটা একটা দরকার থাকে প্ল্যাটফর্ম, একটা দরকার থাকে চেয়ার, যে মানুষকে কিভাবে সেবা। আর সামাজিক ভাবে তো করেছি সমাজ সেবা 33 বছর, নিজের পকেটে পয়সা নিজে এই লাগে কারো কাছ থেকে 5 পয়সা নট 1 টাকা কেউ বলতে পারবে না, কারো কাছ থেকে 1 টাকা নিয়ে করেছি।
আমি অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করি, আরটিজিএস করি, করে 33 বছর সেবা করছি। এবার দরকার আছে কি সবাই ভাবে, ভাবে সব রকম সবাইকে সমর্থন নিয়ে, সবাইকে সহযোগিতা নিয়ে আমি সমাজের জন্য কাজ করতে চাই। ভালো কাজ অনেক কিছু করা আছে পুরো পশ্চিম বাংলার মধ্যে। অনেক আমাদের বড় বড় নেতা আছেন, সবাই ভাবছেন, সবাই সাধু সন্ত মহাত্মা ভাবছে, বড় লিডারশিপ ভাবছে কিভাবে পশ্চিম বাংলাকে নিতে চেঞ্জ করতে হবে। চলে আসছি ব্যক্তিগত প্রাইভেট কিছু প্রশ্নে। বাড়িতে তো ছেলে মেয়ে আছে, বাড়িতে বৌদিও আছে, এই এত যে ব্যস্ত থাকেন, তাদের কাজ কিছু করেন কি না? করি। অনেক ব্যাপার হচ্ছে, আমরা সাধু ছিলাম, ছোটবেলায় একটা ভাই মারা গেছিলেন, 6 ভাই, 6 ভাইয়ের মধ্যে 2 ভাই আর ঠাকুর, এখন 4 ভাই আমরা আছি। মা বাবা ছিলেন, মা বাবাও শান্ত হয়ে গেছেন 2015। এখন 2টি মেয়ে আমার, একটা ছট মায়ের কৃপাতে 20 বছর পর ছট মায়ের সিং কৃপা 2 বছরের মেয়ে হয়েছে 2023-এ 17 নম্বর। আর একটা আমার যে বাবু আছে, ও মেডিকেল করছে, ওর ফাইনাল ইয়ার, এটা কমপ্লিট হয়ে যাবে। ওনাকেও বলেছি কি সামাজিক ডক্টর হওয়ার পর সামাজিক কাজ করবে, ফ্রি অফ এরকম আপনাকে চেম্বার করতে হবে কি সপ্তাহ যদি হয় 7 দিন কিংবা 6 দিন, তার জন্য 2 দিন একদম পুরোটা ফ্রি অফ কস্ট আপনাকে, বাকি যতগুলো স্টাফ থাকবে, লোক থাকবে, মানে নানা রকম খরচা আছে, তার জন্য আপনি কিন্তু 2 দিন পুরোটা ফ্রি অফ কস্ট আপনাকে ট্রিটমেন্ট করতে হবে মানুষের জন্য, গরিব অসহায় মানুষদের। সময় কম দিই, আগেও আমি রাখুন 20 দিন বাইরে বাইরে থাকতাম, মাত্র 10 দিন থাকতাম, সময় নো ডাউট কম দিই ফ্যামিলিকে, কিন্তু অ্যাডজাস্টমেন্ট আমার আর ধাঙ্গনি বলুন, উনি খুবই ভালো, অ্যাডজাস্টমেন্ট আমাদের মধ্যে হয়ে যায়। উনিও জানেন কি আমি মানসিকতা আছে সামাজিক, মা বাবা আশীর্বাদে, গুরুজন, আমাকে ভালো লাগে সামাজিক কাজ করতে। মানুষে বিশ্বাস করুন খুব ভিতর থেকে আনন্দ লাগে কি যদি সামাজিক কাজ করি, আপনি বিলিভ করুন এখানে ঠাকুর আছেন, খুব আনন্দ, ভালো ফিল হয়। প্রচুর বাধা এসছে, প্রচুর বাধা আপনি সামনে করেছেন এবং লড়াই করেছেন। আরো বাধা কিন্তু আসবে খুব স্বভাবতই, যখন রাজনীতির মঞ্চ আছে সেখানেও আপনি লড়াই করবেন। একদম লড়াই করুন, বলছি তো এখনো আপনার ফলস অনেকগুলো এনারা কেস করবেন, সব জায়গা তৈরি আছি আমরা, আমি আছি, পুরো আমার লোক আছে, সংগঠন আছে, সবাই আছে, আমরা লড়াই জারি রাখবো। দেখুন ভয় কখন লাগে, আমি যদি ক্রিমিনাল থাকতাম, আমি যদি এই চুরি করতাম, আমি যদি কয়লা 2 নম্বর কাজ করতাম, বালি করতাম, লোহা করতাম, তখন তো ভয়। আমার ভয় কিসের? জীবনে আজ পর্যন্ত একটা এফআইআর হয়নি। এনারা যেটা করেছেন পুরো ষড়যন্ত্র ভাবে করেছেন। 2023-এ যে ঘটনা ঘটলো, এই অফিসে এখানে বসেছিলেন, এই অফিসে, এইগুলো তো পুরো প্ল্যান ওয়ে। তো তার থেকে আমি কোনো ভয় করি না, আর কাউকে পরোয়া করি না। এগুলো আসলে সব ঠাকুর আছে, আমি সবসময় বিশ্বাসী কে ভগবান আমাদের সঙ্গে আছে, আর জনতা জনার্দন ভগবান আছে। আমাদের সংগঠন তো এখন সক্রিয়ভাবে এসছি, সমস্ত উচ্চবিন্দুর আমাদের নেতাগণ আছেন, ওনাদেরও আশীর্বাদ আছে, সবারই আশীর্বাদ আছে। তার মানে এটা বলা যায় যে সমাজসেবার সঙ্গে রাজনীতি আপনি যেটা করবেন, তাতেও কিন্তু সমাজসেবাটাই মূল উদ্দেশ্য থাকবে। হ্যাঁ একদম, সমাজ সেবা জীবনভর, কোনো দিন জীবনে বন্ধ হবে না, সমাজ সেবা চলবে, পলিটিক্যাল যেটা আছে কার্যক্রম সেটা প্যারালালি চলবে। এটা নয় কি সমাজ সেবা যদি বন্ধ করে দিই তো আমার অস্তিত্ব শেষ হয়ে যাবে। আমি যতটুকু রোজগার করব সমাজকে দিব, কারো আমি নজরে আমার যা ক্ষমতা, কাউকে যা দেওয়া ঠাকুর যেটা দিয়েছেন, আমি সবসময় ওনার পাশে দাঁড়াবো, ওনাকে যতটুকু প্রয়োজন আমি হেল্প করব। এটা ঈশ্বর আমাকে আশীর্বাদ করে দেন কি এটা তুমি করো, এটা অটোমেটিক আসে, আমার কিছু না। আর কোনোদিন আপনি দেখবেন এত বড় বড় কাজ করেছি, এটা আপনি দেখবেন কি নিচে সবারই থাকতো। আজ পর্যন্ত আমি বলুন কোটি কোটি টাকা খরচা করি, আদারওয়াইজ নেবেন না, আমি কি টাকা দিয়ে 10টা চ্যানেলে চালাতে পারতাম না? সবসময় অ্যাড তো চলতেই পারে, নিশ্চয়ই নিশ্চয়ই। অ্যাডে তো একটা ঠিক আছে, অ্যাডে একটা সিস্টেম আছে, চার্জ আছে, চালাতেই তো পারে। কিন্তু আজ পর্যন্ত না ন্যাশনাল চ্যানেলে গেলাম, না ক্যালকাটা কোথাও কোনো চ্যানেল আমি যাইনি, নিজেকে করি না। আমার যতটুকু সোশ্যাল মিডিয়া সেটাও কি 5 বছর হলো, যেটা প্রয়োজন। কিন্তু আমি বিশ্বাসী ঠাকুর, ঠাকুর ভালো করবেন, ভগবান ভালো করবেন, কারো ক্ষতি জীবনও করিনি আর জীবনও করব না। সবাইকে মিলিয়ে, সবাইকে নিয়ে, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস মূল মন্ত্র আমাদের यशस्वी प्रधानमंत्री श्री आदरणीय श्री नरेंद्र मोदी जी आशीर्वाद निये আমরা আগামী 2026
জয় লাভ করব, প্রচুর সিট। সূত্র থেকে উঠে আসা খবর আপনাদের সামনে রাখলাম। যদি প্রার্থী হন সেক্ষেত্রে কি হতে পারে, যদি প্রার্থী না হন তাহলেও দলের সঙ্গে থাকবেন বলছেন, এবং প্রার্থী হলে মানুষের কি সুবিধা হবে যদি জিতে আসেন, আর প্রার্থী না হয়ে এই মুহূর্তে যে কাজ করছেন তাতে মানুষের কি সুবিধা হচ্ছে, কমেন্টস করতে পারেন আমাদের ইনবক্সে। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো আজ এ পর্যন্তই। এরপর দেখতে থাকুন একের পর এক সম্ভাব্য প্রার্থী।